আজকে যে চ্যাপ্টারটা পড়া হবে সেটা হচ্ছে তোদের গ্যাসের আচরণের 3 নম্বর চ্যাপ্টার, মানে 3 নম্বর ভিডিও। আগের দুটো ভিডিওতে আমরা এটা আলোচনা করেছি, সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তাদের সমন্বয় সূত্র। তো আজকে এটা আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, এবং এই ভিডিওটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। তার পরবর্তী ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণ চ্যাপ্টারটা যতগুলো অঙ্ক হয় সেই সমস্ত অঙ্ক হচ্ছে আমরা একদিন করাবো, করলে ফুল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গ্যাসের মোলার আয়তনটা আগে পড়তে হবে। তো মোলার আয়তন বলতে কি বোঝায়? নির্দিষ্ট উষ্ণতা, মানে উষ্ণতাকে যদি আমরা ফিক্সড করে দিই, আর যদি চাপটাকে ফিক্সড করে দিই, কি বললাম, নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপটা যদি উষ্ণতা এবং চাপকে ফিক্সড করে দেওয়া হয়, তাহলে 1 মোল অনুপরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের, ভালো করে এই সংখ্যাটা দেখ, 1 মোল, মোল সংখ্যা কত? 1 মোল। আচ্ছা, এখানে কি কথা আছে? অণু, কোনো পরমাণু নয়। 1 মোল অনুপরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থে, সেই গ্যাসীয় পদার্থটা হয় মৌলিক হতে পারে, নাই যৌগিক হতে পারে, অর্থাৎ হয় হাইড্রোজেন হতে পারে, হাইড্রোজেন অণু হতে পারে, নাই জলের অণু হতে পারে। বোঝা গেছে? মৌলিক বা যৌগিক পদার্থের যে আয়তন তারা দখল করে থাকে তাকে ওই একই চাপ ও উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থের কি বলা হয়? মোলার আয়তন বলা হয়, বা একেই বলা হয় গ্রাম আণবিক আয়তন। এবার আমি ধরে নিচ্ছি একটা গ্যাস কন্টেনার আছে। এই যে গ্যাস কন্টেনারটার মধ্যে n সংখ্যক মলিকুল আছে। কত সংখ্যক মলিকুল আছে? n সংখ্যক মলিকুল আছে, এবং এই n সংখ্যক মলিকুল এরা আয়তন দখল করে রেখেছে কত লিটার? ভি লিটার। কি বললাম? এটা গ্যাসের মধ্যে, সেই গ্যাসটা যে কোনো গ্যাস হতে পারে, হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, জলীয় বাষ্প হতে পারে, মিথেন হতে পারে, যে কোনো গ্যাস হতে পারে। সেই গ্যাস কন্টেনারের মধ্যে যদি n সংখ্যক অণু থাকে এবং এই n সংখ্যক যদি ভি লিটার আয়তন দখল করে থাকে, তাহলে আমরা কি বলবো এখান থেকে? 1 মোল যে কোনো গ্যাসের, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে? n মোলের যদি আয়তন ভি লিটার হয়, তাহলে 1 মোলের আয়তন কত হবে? ভি বাই এন, এত লিটার পার মোল ইনভার্স। মানে 1 মোলের আয়তনটা কত হবে? 1 মোলের আয়তন হয়ে যাবে এটা। তো এটাকেই আমরা বলছি মোলার আয়তন। তাহলে মোলার আয়তনের ফর্মুলা কি? টোটাল যে আয়তনটা থাকবে সেই আয়তনটাকে সেই গ্যাসের যদি মোল সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে সেখানে আমরা কি পেয়ে যাব? মোলার আয়তন। যে কোনো গ্যাসের, মানে পৃথিবীতে যত রকম গ্যাস আছে সমস্ত গ্যাসের মোলার আয়তন কত ধরা হয়? মোলার আয়তন ধরা হয় 22.4 লিটার। কত লিটার? 22.4 লিটার। আচ্ছা, 1 মোল মানে কতগুলো? 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু। এত সংখ্যক অণু। তোদের বইয়ে 3 না দিয়ে এখানে 2 দিয়েছে, মানে কাটাকাটি সুবিধার জন্য 2 দিয়েছে। তাহলে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। মানে এতগুলো অণুর ভর কত হবে? মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, এত সংখ্যক অণু, এর আয়তন কত হবে? এর আয়তন হয়ে যাবে 22.4 লিটার। মাথায় ঢুকেছে? এর আয়তন কত হয়ে যাবে? 22.4 লিটার। মনে থাকে যেন। 1 মোল, এটা মানেই কত মোল? 1 মোল। 1 মোল বা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর আয়তন হয়ে যাবে 22.4 লিটার। পরবর্তী চ্যাপ্টারে প্রচুর কাজে লাগবে এই জিনিসগুলো। ভালো করে শেখ। আয়তন কত হয়ে যাবে? 22.4 লিটার। আর 1 মোলের ভর কত হয়ে যাবে? 1 মোলের ভর, এইটা হয়ে যাবে আণবিক গুরুত্ব। গ্যাসটির আণবিক গুরুত্ব। গ্যাসটির কি হয়ে যাবে? গ্যাসটির আণবিক গুরুত্ব, নট পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব। তাহলে 1 মোলের যদি ভর গ্যাসটির আণবিক গুরুত্ব হয়, 1 মোল মানেই কত? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর কত হয়ে যাবে? অণুর ভর হয়ে যাবে, এটাও হয়ে যাবে গ্যাসটির আণবিক গুরুত্ব। এটাও কত হয়ে যাবে? গ্যাসটির আণবিক গুরুত্ব। বোঝা গেছে? তার মানে 6.022 ইন্টু 10⁻³ সংখ্যক অণুই মানে কত মোল? 1 মোল। সেই 1 মোলের ভর হচ্ছে কত? 22.4 লিটার। কিন্তু অবশ্যই এটা কিসে? এটা হচ্ছে এসটিপিতে। কিসে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মানে উষ্ণতা এখানে আমরা কত নেব? তো এখানে উষ্ণতা আমরা যেটা নেব সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বা এটা যদি আমরা কেলভিনে প্রকাশ করি, 273 কেলভিন। কত কেলভিন নিতে হবে?
273 কেলভিন নিতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে তবে আমরা কি পাবো, কেলভিন পাবো। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, এটা হচ্ছে উষ্ণতাটা নিতে হবে। প্রেসার কত নিতে হবে, অর্থাৎ চাপ কত নিতে হবে, চাপ নিতে হবে 1 atm, 1 অ্যাটমসফিয়ার। এটাকে বলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, বা 760, অনেক সময় অঙ্কে মিলিমিটার থাকে, মিলিমিটার পারস্তম্ভের চাপ। মাথায় ঢুকেছে? 76 সেন্টিমিটার এইচজি মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, বা 760 মিলিমিটার কিসের চাপ, পারস্তম্ভের চাপ। আমরা সেন্টিমিটারটাকে কিসে করে নিলাম, মিলিমিটারে করে নিলাম। তাহলে পুরো জিনিসটা আমাদেরকে কিসে ক্যালকুলেট করতে হবে, এসটিপিতে। তাহলে যদি আমরা ধরে নিই, দেখ এখানে একটা ধর কন্টেনারে এখানে জল আছে, জলের অণু আছে, এটাও আছে 1 মোল, এখানে কার্বন ডাইঅক্সাইডও আছে, এটাও আছে 1 মোল, ধর এখানে মিথেনও আছে 1 মোল, CH4। মিথেনের কথা বাদ দে, গ্যাসীয় পদার্থ এখানে নে, এখানে হচ্ছে তোর যখন SO2 নে, এটাও আছে 1 মোল, হয়েছে? তাহলে এদের সবার মধ্যে কি থাকবে, সবার মধ্যে 1 মোলের আয়তন কত হয়ে যাবে, 22.4 লিটার হয়ে যাবে। কত হয়ে যাবে আয়তন এদের, প্রত্যেকের আয়তন 22.4 লিটার হয়ে যাবে। আর এদের প্রত্যেকেরই অনুসংখ্যা কত থাকবে, প্রত্যেকেরই থাকবে অনুসংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23, এত সংখ্যক কি থাকবে, সংখ্যক অণু থাকবে। মাথায় ঢুকেছে? এত সংখ্যক অণু থাকবে। আমি যদি বলি জলেতে এইখানে মোট পরমাণু কত আছে, এর মধ্যে মোট পরমাণুর সংখ্যা কত আছে, এই যে অণুর সাথে এখানে মোট পরমাণু কটা আছে, হাইড্রোজেনের 2টো, অক্সিজেনের কটা, একটা, হাইড্রোজেনের 2টো, এখানে অক্সিজেনের কটা আছে, একটা। তাহলে এই অণুর সাথে 3 গুণ করে দিলে আমরা পেয়ে যাব জলের মোট পরমাণু। এখানে কার্বন কটা আছে, একটা, অক্সিজেন কটা আছে, 2টো, তাহলে এর সাথে 3 গুণ করে দিলে পেয়ে যাবো কার্বনের মোট পরমাণু। SO2 কটা আছে মোট পরমাণু, 2টো, 1, 3টে, তাহলে এই যে এই অণুটার সাথে 3 গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো, SO2 মোট পরমাণু। যদি বলে জলের কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এই যে অনুসংখ্যাটাকে শুধু হাইড্রোজেনের পরমাণু দিয়ে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা। মাথায় ঢুকেছে? এই সমস্ত জিনিসগুলো আমরা রাসায়নিক গণনাতে করব, কিন্তু তার বেসিক অ্যান্ড ইন্ট্রোডাকশানে গ্যাসের আচরণে এই মোলার আয়তন থেকে নিতে হবে। কেন মোলার আয়তন না পড়লে অ্যাভোগাড্রো সংখ্যাটা বুঝতে পারা যাবে না। বোঝা গেছে এতদূর কনফিউশন আছে? আচ্ছা, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। মোলার আয়তন যারা যারা বুঝতে পেরেছিস, তারপরে যেটা পড়বি অ্যাভোগাড্রো সূত্র। তো এটাকে সূত্র না বলে আমাদের প্রকল্প বলাই উচিত। কি বলা উচিত? প্রকল্প। দেখ, প্রকল্প বা হাইপোথিসিস কাকে বলা হয়? তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্বটা ভুলও হতে পারতো, সেই তত্ত্বটা ঠিকও হতে পারতো। সূত্র কাকে বলা হয়? যেটা পরীক্ষাগতভাবে প্রমাণ করা হয়েছে সেটাকে আমরা কি বলি? সূত্র বলি। আমি একটা কথা বললাম, সেই কথাটা সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু অ্যাভোগাড্রো যে কথাটা বলেছিল সেই কথাটা সত্য। যেহেতু যেই সময় উনি এটা দিয়েছিলেন সেই সময় উনি কোনো পরীক্ষালব্ধ প্রমাণ করেননি, সেই জন্য ওনার যে সূত্রটাকে কি বলা হয়? প্রকল্প বলা হয়। কিন্তু বর্তমান জামানাতে এই সমস্ত সূত্র পরীক্ষালব্ধভাবে প্রমাণ হয়ে গেছে, বা এই সমস্ত প্রকল্প পরীক্ষালব্ধভাবে প্রমাণ হয়েছে, এবং উনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো সমস্ত কিছু ঠিক। সেই জন্য এখন আর অ্যাভোগাড্রো প্রকল্প না বলে কি বলা হয়? অ্যাভোগাড্রো সূত্র বলা হয়, বা অ্যাভোগাড্রোস ল বলা হয়। দেখ উনি কি বলছেন, বলছেন উষ্ণতা এবং চাপ যদি অপরিবর্তিত রাখে, অর্থাৎ মোলার আয়তনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কাকে অপরিবর্তিত রেখেছিলাম? উষ্ণতা ও চাপকে অপরিবর্তিত রেখেছিলাম। উনি বলছে যদি অপরিবর্তিত থাকে তাহলে যে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল অনুসংখ্যার সঙ্গে সমানুপাতিক। যে কোনো গ্যাসের আয়তন তার মোল অনুসংখ্যার সঙ্গে সমানুপাতিক। আমি দুটো গ্যাস নিচ্ছি, এখানে এ গ্যাস নিচ্ছি আর একটাতে বি গ্যাস নিচ্ছি, ভালো করে উদাহরণটা বুঝতে পারবি। ধর এ গ্যাসের আয়তন V1 আর এর হচ্ছে অনুসংখ্যা বা মোল সংখ্যা N1, এই গ্যাসের আয়তন হচ্ছে V2 এবং এর হচ্ছে মোল সংখ্যা হচ্ছে N2। অ্যাভোগাড্রো কি বলছে? দেখ যে কোনো গ্যাসের আয়তন, অর্থাৎ প্রথম গ্যাসের ক্ষেত্রে V1 এর আয়তনটা কার সাথে সমানুপাতিক? তার মধ্যে যে কটা হচ্ছে মোল আছে তার সমানুপাতিক। আর একটা ক্ষেত্রে উনি কী নিচ্ছেন? আয়তন কত? V2, তার মোল সংখ্যা কত? N2 সাথে সমানুপাতিক। কিন্তু এটা তখনই সম্ভব, কখন সম্ভব? তখনই সম্ভব যখন হচ্ছে উষ্ণতা আর চাপটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। যখন এখানে আমরা লিখে দেবো, কি লিখে দেবো? টেম্পারেচার আর প্রেসার এটা হচ্ছে একই থাকবে। কত থাকবে? একই। যদি আলাদা করে দিই কি হবে? যদি এখানে উষ্ণতা বা টেম্পারেচার আলাদা করে চাপ যদি বাড়িয়ে দিস আয়তন কমে যাবে, উষ্ণতা যদি বাড়িয়ে দিস আয়তন বেড়ে যাবে, তাহলে কি হবে? একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে, মানে আমরা এই দুটো যে রিলেশন সেই দুটো পাবো নি। তাহলে কিন্তু এইটা
অ্যাভোগাড্রোর সূত্র পড়তে গেলে সর্বদা কাকে ফিক্স রাখতে হবে? টেম্পারেচারকে আর প্রেসারকে ফিক্স রাখবো আমরা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি V1 = K × N1। এখান থেকে আমরা বলতে পারি V2 = K × N2। বল এখানে K1 দেবো, এই ভেদ ধ্রুবকটার এই ভেদ ধ্রুবকটা কি একই হবে না আলাদা হবে? এখানে ভ্যারিসেস তুলে আমরা একটা ধ্রুবক এনেছি, এখানেও ভ্যারিসেস তুলে আমরা একটা কি এনেছি? ধ্রুবক। এই দুটো ধ্রুবক একই হবে না আলাদা হবে? অবশ্যই একই হবে। যদি টেম্পারেচার আর প্রেসারটা কী থাকে? একই থাকে। যদি টেম্পারেচার আর প্রেসার চেঞ্জ হয়ে যায় তাহলে এই ধ্রুবকগুলো কী হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে বল এখান থেকে আমরা V1/N1 = K পেয়ে যাচ্ছি, এটা একটা সমীকরণ। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? V2/N2 এইটা = K পেয়ে যাচ্ছি, এখান থেকে একটা সমীকরণ। বল এ এর সাথে সমান, আবার এটা এর সাথে সমান, তাহলে তিনজনেই সমান। তাহলে আমরা অতএব কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি V1/N1 = V2/N2। মাথায় ঢুকেছে? বা এখান থেকে এইটা লিখে রাখ, এই অঙ্কটা হচ্ছে ফর্মুলার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এখান থেকে আরেকটা আমরা তৈরি করতে পারি V1/V2 = N1/N2। দেখ V2-র নিচে এটা নামিয়ে দিলাম, N1টাকে ওপরে লিখে দিলাম। আচ্ছা, এই পুরো সমীকরণটা থেকে তুই কি পাচ্ছিস? এই পুরো সমীকরণটা থেকে পাচ্ছিস যে একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। এই কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্রোচ করতে চাই, যদি এখানে V1 আর V2টা সেম করে দিই, দেখ এই জায়গা থেকে আমরা অ্যাভোগাড্রোর একটা দ্বিতীয় রূপ তৈরি করব। এই জায়গাটা থেকে আমরা করে দিচ্ছি V1 = V2। যদি V1 = V2 করি, V1 = V2 করলে কি পাবো? তাহলে এই যে সমীকরণটা ওপরে কত হবে? ওপরে V1ই রাখছি, আর V2-র জায়গায় কত বসিয়ে দেবো? V2-র জায়গাতেও V1 বসিয়ে দেবো। ভালো, তাহলে দেখ আমরা এখান থেকে কোন কন্ডিশন অ্যাপ্লাই করছি? ইফ মানে যদি V1 = V2 হয়, তাহলে V1ই রাখলাম, V2টাকে কত বসিয়ে দিলাম? V1। কেন বসালাম? কারণ হচ্ছে দুটো সমান। তাহলে এইদিকে কত থাকবে? N1, আর এখানে কত থাকবে? N2। বলে এটা কেটে গিয়ে কত থাকবে? 1। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি N1 = N2, তাহলে N1 = N2 পেয়ে গেলাম। তার মানে ভালো তারা বুঝ, যদি আয়তনটা সেম হয়ে যায় তাহলে মোল সংখ্যাটাও কী হবে? সেম। তাহলে এখান থেকে অ্যাভোগাড্রোর একটা দ্বিতীয় সূত্র, মানে সেম অ্যাভোগাড্রো সূত্রের রূপান্তরিত রূপ আমরা লিখতে পারি। দেখ অ্যাভোগাড্রো সূত্রের রূপান্তরিত রূপ, এই রূপান্তরিত রূপটা কি পেলাম আমরা? যদি আয়তনটা সেম হয় তার মোল সংখ্যাটাও কী হবে? সেম হবে। তাহলে এখানে একই আয়তন ও চাপে বা সম উষ্ণতা ও চাপে, অর্থাৎ উষ্ণতা আর চাপটা যদি সেম থাকে, তাহলে সম আয়তন সব গ্যাসে কি থাকবে? সমান সংখ্যক কি থাকবে? অণু থাকবে। সমান সংখ্যক কি থাকবে? অণু থাকবে। এখানে ছাত্রছাত্রীরা সংজ্ঞাটা লিখতে যে ভুল করে দেয়, এই অণুর জায়গাতে লিখে দেয় পরমাণু, যেখানে আমি গোল করে দিলাম। পরমাণু লিখলেই ভুল। কি বললি তুই? এখানে অণু থাকবে। কি বলেছিস? অণু থাকবে। তার মানে কি? দেখ, তার মানে যদি এখানে আয়তন হয়, আমি ধরে নিচ্ছি এখানে 1 লিটার হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে। আর একটা কন্টেনার নিলাম, এরও হচ্ছে 1 লিটার আয়তন, 1 লিটার আয়তনে কার্বন ডাইঅক্সাইড আছে। বল তাহলে এতে যা মোল থাকবে এতেও তাই মোল থাকবে না? আলাদা থাকবে। এরও আয়তন যা, এরও আয়তন তা। তাহলে এতে যদি n সংখ্যক মোল থাকে, তাহলে এতেও কত সংখ্যক মোল থাকবে? n সংখ্যক মোল, মানে হচ্ছে n সংখ্যক কি থাকবে? অণু থাকবে। n সংখ্যক কি থাকবে? এতে যদি n সংখ্যক অণু থাকে তাহলে অবশ্যই এতে n সংখ্যক অণু থাকতেই হবে, না হলে অ্যাভোগাড্রো সূত্র ভুল। মাথায় ঢুকেছে না ঢুকেনি? আয়তন যদি সেম হয়, যদি হাইড্রোজেন গ্যাসে n সংখ্যক অণু থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসেও কত থাকবে? n সংখ্যক অণু। যদি আয়তনটা সেম হয়। যদি আয়তনটা চেঞ্জ করে দিই তাহলে কি থাকবে? এখানে 1 লিটার, এখানে 1.5 লিটার, বা এখানে 1 লিটার, এখানে 3 লিটার, তাহলে কি সেম থাকবে? সেম থাকবে না। যদি আয়তনটা সেম হয় তবে এতে যা অণু থাকবে এতেও অণুর পরিমাণটা কি থাকবে? সেম টু সেম থাকবে। আর যদি পরমাণুর ক্ষেত্রে ক্যালকুলেশন করি, এখানে n সংখ্যক কি অণু, তাহলে এখানে পরমাণু কতগুলো আছে? এখানে টোটাল পরমাণু কত? হাইড্রোজেনের কটা পরমাণু আছে? 2টো। তাহলে এখানে পরমাণু আছে 2n। পরমাণু কত আছে? আচ্ছা, এটাতে তাহলে পরমাণু কত থাকবে কে বলতে পারবে? এতে মোট পরমাণু কত থাকবে? দেখ, কার্বনের একটা, অক্সিজেনের কটা?
দুটো, তাহলে মোট পরমাণু এখানে কত হলো? তিনটে। অণুর সাথে 3 গুণ করে দিলে আমরা সেটা পরমাণু পেয়ে যাই। তাহলে এখানে পরমাণু থাকবে 3n। দেখ পরমাণু কি সেম হচ্ছে? এটার হচ্ছে পরমাণু 2n, এটার পরমাণু 3n, কিন্তু এটার অণু n, এটার অণু অবশ্যই n হতে হবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। মাথায় ঢুকেছে? অর্থাৎ উষ্ণতা ও চাপ যদি আমরা একই রাখি তাহলে সম আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে, নট পরমাণু। কি থাকবে? সমান সংখ্যক অণু থাকবে। বোঝা গেছে অ্যাভোগাড্রো সূত্র কি? আচ্ছা দেখ, এবার যেটা হচ্ছে প্রমাণ করবি সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। এটা পরীক্ষাতে অনেক সময় প্রমাণ করতে দেয়। পিভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে দেয়। বোঝা গেছে? কোন কোন সূত্র থেকে আমরা প্রতিষ্ঠা করব? সূত্রগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে তোর বয়েলের সূত্র, 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র, আর 3 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তাহলে কোন কোন সূত্রগুলো দিয়ে আমরা প্রতিষ্ঠা করব? 1 নম্বর হচ্ছে বয়েলস ল বা বয়েলের সূত্র, 2 নম্বর কার সূত্র? 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র, 3 নম্বর কার সূত্র? 3 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এই 3টে সূত্রকে কাজে লাগিয়ে কি প্রমাণ করতে হয়? পিভি ইকুয়াল টু এনআরটি হয়েছে। দেখ চার্লসের সূত্র, বয়েলের সূত্র কি বলছে? কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন কি কি ধ্রুবক থাকে? ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর আর কি থাকে? গ্যাসের উষ্ণতা। বয়েল মানে ফুটছে, ফুটা থেকে মনে রাখবি উষ্ণতা। চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র বলছে ভি ভ্যারিসেস টি, অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতা অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতার সাথে কি সমানুপাতিক যখন স্থির থাকে কি? গ্যাসের ভর আর চাপ স্থির। কি স্থির? গ্যাসের ভর আর হচ্ছে চাপ স্থির। অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? কোনো গ্যাসের আয়তন তার অণু সংখ্যা বা হচ্ছে মোল সংখ্যা সমানুপাতিক। ভি ভ্যারিসেস হচ্ছে এন, এন সংখ্যক কি থাকবে? অণু থাকবে বা মোল সংখ্যার সাথে কি সমানুপাতিক? অ্যাভোগাড্রো সূত্র কোনো গ্যাসের আয়তন তার কোন সংখ্যার সাথে সমানুপাতিক? মোল সংখ্যার সাথে সমানুপাতিক যখন হচ্ছে প্রেসার আর টেম্পারেচার স্থির। যখন প্রেসার আর টেম্পারেচার স্থির। 3টে সূত্রকে প্যাক্ট করে দেবো, যে যে উপরে আছে উপরে রয়ে যাবে, যে যে নিচে আছে শেষে নিচে রয়ে যাবে। অর্থাৎ 3টি সূত্র একত্রিত করে পায়, 3টে সূত্র একত্রিত করে এটাকে বলে যৌগিক ভেদের সূত্র। কিসের বলে? যৌগিক ভেদ অনুসারে, ভেদের সূত্র অনুযায়ী, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী। তাহলে আমরা কি লিখতে পারি? যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা কি লিখব? ভি বাঁ দিকে আছে, বাঁ দিকেই রেখে দেবো। ভ্যারিসেস কে কে ওপরে আছে? টি আছে, এন আছে, তাহলে ওপরে হয়ে যাবে এন টি আর নিচে কত হয়ে যাবে? পি। কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে যখন প্রত্যেকে পরিবর্তনশীল, পি টি, এরা হচ্ছে প্রত্যেকে পরিবর্তনশীল। দেখ প্রেসার পরিবর্তনশীল, টেম্পারেচার পরিবর্তনশীল এবং হচ্ছে তোর ভলিউমও পরিবর্তনশীল। পি টি ভি প্রত্যেকে পরিবর্তনশীল, প্রত্যেকে পরিবর্তনশীল। এখানে যে যে রাশিগুলো আছে প্রত্যেকে পরিবর্তনশীল। এখানে এনও পরিবর্তনশীল, এনটাও আমরা বসিলাম, এনও পরিবর্তনশীল। তাহলে এদেরকে যদি আমরা তুলে দিই, কোনাকুনি গুণ করি, পিভি এখানে একটা ধ্রুবক আনি এন কে টি বা কে এন ইন্টু টি। ভালো করে দেখ, পিভি ইকুয়াল টু একটা ধ্রুবক আনতে হবে কে, আর ওপরে পড়ে আছে এন ইন্টু টি। তাহলে এখানে আমরা লিখে দিই কে হচ্ছে ভেদ ধ্রুবক। কে কি ধ্রুবক? ভেদ ধ্রুবক। এবার কে এর মানটা দেখ, 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 মোল অনুপরিমাণ সমস্ত গ্যাসের ক্ষেত্রে, সমস্ত গ্যাস এর ক্ষেত্রে কি হবে? কে এর মান একই। কে এর মান কি হয়? কে এর মান একই। আচ্ছা, এই মানটাকে তখন কি ধরা হয়? তখন কে ইকুয়াল টু আর ধরা হয়। কি ধরা হয়? কে ইকুয়াল টু আর। এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। কে এর মান আর ধরা হয়, বোঝা গেছে? কে এর মানটা কি ধরা হয়? কে এর মানটা আর ধরা হয়। মাথায় ঢুকেছে না ঢুকেনি?
তাহলে 1 মোল অনুপরিমাণ সমস্ত গ্যাসের ক্ষেত্রে কে এর মান 1, তখন কেটাকে চেঞ্জ করে আমরা কি ধরি আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আমরা আর ধরবো। তাহলে যে সমীকরণটা এখন দাঁড়ালো পিভি ইকুয়াল টু কে এর জায়গায় যদি আর বসে আমরা আর এন টি, তো এটাকে সাজালে হয়ে যাবে পিভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি, যেখানে প্রচলিত অর্থে চিহ্নগুলো ব্যবহার করা হচ্ছে। পি ইকুয়াল টু চাপ, টি ইকুয়াল টু হচ্ছে পরম উষ্ণতা, পরম উষ্ণতা, আর হচ্ছে এন হচ্ছে মোল সংখ্যা, এন কি সংখ্যা মোল সংখ্যা, আর ভি হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন। বোঝা গেছে? এই সূত্রটা পরীক্ষার সময় প্রমাণ করতে হয় পিভি ইকুয়াল টু এনআরটি। তো এইখানে পিভি জিনিসটা কি বোঝাচ্ছে একটু বলে দিই। এতদূর প্রমাণ হয়ে গেল, তো আমরা এখানে একটু স্পেশালি দেখে নেবো পিভি মানে কি বলতে বোঝাই। পিভি, পিভি জিনিসটা কি? পি হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন। চাপ আর আয়তনের গুণফলটা কি বোঝাই দেখি। চাপ সমান কি বল, বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলটাকে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য স্কোয়ার, বল বাই ক্ষেত্রফল। আয়তনটাকে লিখতে পারি কি? আয়তনটাকে লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু প্রত্যেকে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাথায় কিউ বসিয়ে দিলাম। আর ক্ষেত্রফলটাকে আমরা কি লিখে দিলাম? দৈর্ঘ্যের মাথায় স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য নিত প্রস্থ, প্রস্থ মানেও তো দৈর্ঘ্য, তো সেইটা হচ্ছে দৈর্ঘ্যর, এটা আমরা বসিয়ে দিলাম দৈর্ঘ্যর কিউব। দেখ ওপরে একটা দৈর্ঘ্য, উপরে দুটো আর নিচের দুটো কেটে গিয়ে তাহলে এখানে কত যায়? বল ইন্টু দৈর্ঘ্য, কত থাকে? বল ইন্টু দৈর্ঘ্য। তো ভালো করে দেখ, বল ইন্টু দৈর্ঘ্য কি বোঝায়? বল ইন্টু দৈর্ঘ্য বোঝায় কার্য। এটা কি বোঝায়? কার্য বা শক্তি। তার মানে পিভি অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকচুয়ালি পিভি বোঝায় কার্য বা শক্তি। মাথায় ঢুকেছে? অ্যাকচুয়ালি পিভিটা কি বোঝায়? অ্যাকচুয়ালি পিভিটা বোঝায় কার্য বা শক্তি। এটা যেন প্রত্যেকের মনে থাকে। আচ্ছা, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি বসিলাম। এরপর আমরা যেটা ক্যালকুলেশন করবো, এই আর এর বিভিন্ন মান দেখবো, আর এর একক দেখবো, আর এর ইউনিট দেখবো। বোঝা গেছে? আচ্ছা দেখ, এরপর আমরা যেটা ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে আর এর একক বের করব, আর এর মাত্রা বের করব, আর আর এর হচ্ছে মান বের করব। কি কি বের করব? আর এর একক, তারপর আর এর মাত্রা, তারপরে মান। কোন সমীকরণ থেকে আমরা বের করব? এই মাত্র আমরা প্রমাণ করলাম পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। তাহলে এখানে আরকে আমরা আলাদা করে নিচ্ছি, তাহলে আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু পিভির নিচে এন আপন টি চলে যাবে। পিভির নিচে কত চলে যাবে? এন আপন টি। এন আর টি সর্বদা সেম থাকবে, শুধু চেঞ্জ হবে পিভি। তো ফার্স্ট যদি আমরা সিজিএস ইউনিটের মানটা বসাই, সিজিএস ইউনিটের মান হয়ে যাবে দেখ 8.314 ইন্টু 10⁷ ওই আসতে। পিভি মানে শক্তি, তো শক্তির একক সিজিএসে কি? আর্গ। সিজিএস একক কি? আর্গ। এটা হয়ে যাবে মোল ইনভার্স, টিটা উঠে কি হয়ে যাবে? কেলভিন ইনভার্স। সেম টু সেম যদি এসআই ইউনিটে আমরা এর মানটা বের করি, শুধু 10⁷ বাদ হয়ে যাবে 8.314। পিভি শক্তির এককটা তখন জুল হয়ে যাবে, জুল। এটা হয়ে যাবে মোল ইনভার্স, এটা হয়ে যাবে কেলভিন ইনভার্স। এরপর যেটা পরীক্ষায় দেয়, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটের মান নির্ণয় করো। কোন ইউনিটে? লিটার অ্যাটমসফিয়ার ইউনিটের মান নির্ণয় করো। তাহলে আর ইকুয়াল টু কত? পিভি আপন এন আর টি, পিভি আপন এন টি। কত? পিভি আপন এন টি। দেখ পি এর মান কত? 1 অ্যাটমসফিয়ার। ভি এর মান হচ্ছে কত হবে? বল 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। আচ্ছা, এন এর মান কত বসাবো আমরা? 1 মোল। আর টি এর মান কত বসাবো? 273 কেলভিন। কত কেলভিন? তাহলে এখান থেকে যে অ্যান্সারটা বেরোবে 0.082 এত লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে প্রত্যেকের এইটা হচ্ছে ইউনিট লিটার অ্যাটমসফিয়ার এককে। এসআই পদ্ধতিতে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইউনিট, আর সিজিএস পদ্ধতিতে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইউনিট। সিজিএস পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314 10⁷, এসআই পদ্ধতিতে 8.314, আর লিটার অ্যাটমসফিয়ারের কাছে 0.082। তাহলে আমরা মান আর হচ্ছে তোর একক দেখে নিলাম। এরপর যেটা আমরা বের করবো সেটা হচ্ছে মাত্রা। কার মাত্রা বের করব? আর এর মাত্রা বের করব। তো মাত্রাটা কি হবে দেখ, আর ইকুয়াল টু আমরা এদিকে লিখে দেবো পিভি আপন এনটি। তো পিভি এই মাত্রা আমরা কি বললাম? শক্তি। এই মাত্রা কি বললাম? এনটি। তা শক্তির মাত্রা কত হয়? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত হয়ে যাবে? -2। এন মানে হচ্ছে মোল মোল, এনটা কি হয়ে যাবে? মোল। এইদিকে দেখ, এই যে টিটা, এই টিটা হচ্ছে কি? টেম্পারেচার। এইখানে টিটা আমরা সময়, কিন্তু এই যে টিটা নিচে যে টিটা, এই টিটা টেম্পারেচার। এর মাত্রা আমরা কেলভিন দিয়ে লিখি বা থিটা দিয়ে লিখি। কি দিয়ে লিখি? থিটা দিয়ে।
এর মাত্রাটা কী দিয়ে লিখি? থিটা দিয়ে। তাহলে এর ইউনিট হয়ে যাবে, দেখ এর ইউনিট হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স, এটা হয়ে যাবে থিটা ইনভার্স। এইটা হচ্ছে আর এর মাত্রা। এটা কিসের মাত্রা? আর এর মাত্রা। এখান থেকে আরেকটা কোশ্চেন পড়ে, আমি আরেকটা কোশ্চেন ধরে লিখে দিচ্ছি, দেখ যে আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা হয় কেন? শুষ্ক বায়ুর চেয়ে হালকা কেন? হালকা কেন? আচ্ছা, আর্দ্র বায়ু শুষ্ক বায়ু, আর্দ্র বায়ু মানে কি বায়ু? ভিজে বায়ু। দেখ এখানে আমি একটা আর্দ্র বায়ুর ক্ষেত্রে গ্যাসের কন্টেনার আঁকছি, এটা হচ্ছে আর্দ্র বায়ু, এটা হচ্ছে শুষ্ক বায়ু। বোঝ ভালো ধরে। বাতাসের মধ্যে কি কি থাকে? অনেক মেটেরিয়াল থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, সবচেয়ে বেশি যেগুলো থাকে সেগুলো আমরা লিখে নিলাম। অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে। এবার দেখ আর্দ্র বায়ু মানে সেখানে কি যোগ হবে? জলীয় বাষ্প যোগ হবে। কি যোগ হবে? জলীয় বাষ্প। কি যোগ হবে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প কখন যোগ হবে? অর্থাৎ এর মধ্যে যে অক্সিজেন নাইট্রোজেন আছে সেই অক্সিজেন নাইট্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করে দিবে, বের করে দিবে। বের করে কি যোগ হবে? H2O যোগ হবে, অর্থাৎ জলীয় বাষ্প যোগ হবে। আর শুষ্ক বায়ু থেকে আগে থেকেই কি আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হ্যাঁ কি না? এবার ভালো করে এইদিকে দেখ, অক্সিজেনের তোর হচ্ছে ভর কত? O2 এর ভর কত? আণবিক গুরুত্ব কত? 16×32। আর এর ভরকে বের করতে হলে অ্যাটমিক মাস ইউনিট AMU দিয়ে প্রকাশ করা হয়। নাইট্রোজেনের ভর কত? 14×28। এর সাথে আমরা কত বসিয়ে দেবো? AMU। H2ওর ভর কত? হাইড্রোজেনের কত? 2 আর অক্সিজেনের কত? 16 সমান কত হয়ে যাবে? 18 AMU। এবার বোঝ ভালো তারে, প্রথমে ছিল এইখানে 32-28, এরও ছিল 32-28, দুজনেই ধর আমি ধরে নিলাম সেম। যখন এই বায়ুটা আস্তে আস্তে আর্দ্র হবে, তার মানে এই অক্সিজেন আর নাইট্রোজেনের পরিবর্তে কি প্রবেশ করতে থাকবে? এই বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করতে থাকবে। তার মানে নাইট্রোজেনকে আস্তে আস্তে বের করে দিবে আর জলীয় বাষ্প প্রবেশ করবে। অক্সিজেনকে আস্তে আস্তে বের করে দিবে, জলীয় বাষ্প কী করবে? প্রবেশ করবে। তাহলে এবার বোঝ, আগে ছিল 32 আর 28, এখন সেখানে 18 ঢুকছে, তাহলে ভরটা কমবে না বাড়বে? ভরটা অটোমেটিক কমবে। কিন্তু শুষ্ক বায়ুতে তো O2 আর N2 রয়েই যাচ্ছে, এখানে কোনো জলীয় বাষ্প ঢোকার কোনো ব্যাপার নেই। আর কিন্তু আর্দ্র বায়ু যেখানে জলীয় বাষ্প ঢুকছে সেইখানে আয়তন, এই আগে যে ভরটা ছিল সেই ভরটা দেখ আস্তে আস্তে কমছে, এখানে 18 ঢুকছে, 32 আর 28 কী হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। সেই জন্যে আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে কী হয়? আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা হয়। মাথায় ঢুকেছে? আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা হয়। এতদূর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তো এখানে আমাদের গ্যাসের আচরণের যে ফুল টপিক অর্থাৎ থিওরি পোর্শনটা আমরা শেষ করে দিলাম। এরপর আমাদের একটা ভিডিও আসবে যেটা টোটাল গ্যাসের আচরণের উপর শুধুমাত্র অঙ্ক থাকবে, আর সেটা শীঘ্রই আপলোড হবে। তো যারা যারা গ্যাসের আচরণের থিওরির বাকি ভিডিওগুলো দেখে আসেনি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তো ওপরে আই বাটনে দেখো লিঙ্ক আসছে, সেইখান থেকে ক্লিক করে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমি 2026 সালের প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, কনসেপ্ট ব্যাচ 2026 ফর ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স। তো সেইগুলোও দেখে তোমরা চেক আউট করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।